এই যে নাটক, নায়ক, নায়িকা, সিনেমা কিছুই জানি না, আমি দূর থেকে একটা বুবলি এটা, অপু বিশ্বাস এটা বলে একটা মন্তব্য করে ফেললাম। সাকিব খানের কাছে গেলেই বেবি হয়ে যাবে। এই যে মানুষজন নানা রকম বলতে থাকে, যার যার প্রেক্ষাপটগুলো তারা বুঝতে পারে না, তাদের হাতে মোবাইল আছে, ইন্টারনেট সহজ হয়ে গেছে, তারা একটা লিখে ফেলে। আমার কথা হলো আমরা না চাইলেই একটু ভালো হতে পারি। ডিরেক্টর, ফ্যাশন ডিরেক্টর বা ডিরেক্টর যেটাই বলো না কেন, তার জন্য তার কাছে তার প্রিয় স্বপ্নের শিল্পীরা যখন নিজে এসে ধরা দেয় বা বলে যে আমি তোমার সাথে কাজ করতে চাই, ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিংস। এটার ঊর্ধ্বে পৃথিবীর কিছুই হতে পারে না মনে করি। কাজের এক্সপেরিয়েন্সটা যখন কাজ করতে গেলেন, ও মাই গড, এত সিনিয়র একজন মানুষ, তাকে নিয়ে প্রথমেই আমার মনে হলো যে সবাই ফটোশ্যুট করে, সে রিসেন্টলি অনেক ফটোশ্যুট করছে, বাট তাকে আমি কখনোই ব্রাইডাল করাবো না। কারণ তার এইজ বা তার ব্যক্তিত্ব বা তার সময়সীমা একটা বউ সাজের ফটোশ্যুট করতে পারে, সে তার পছন্দ, কিন্তু আমার সাথে যায় না, আমি করব না। কোনো কিছুই বাদ রাখি না, কোনো কিছু নিয়ে বলতে বাদ রাখি না, একদমই না। বয়স, ধর্ম, সাজ, পোশাক, লিঙ্গ, গোত্র, কোনো কিছু নিয়ে আমরা বলতে বাদ রাখি না। এই জায়গাটাতে আমাদের একটু সমস্যা আছে। আমরা যদি একটু একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি, আমরা প্রত্যেকে কদর করি, শিল্পী হিসাবে না, মানুষ হিসাবে যদি একজন আরেকজনকে কদর করি, প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, রেসপেক্ট দিই, সেলফ রেসপেক্টটা রাখি। কারণ আমি তোমার লিখতে গেলেও আমি অবশ্যই আগে আমার সেলফ রেসপেক্টটা চিন্তা করবো যে আমি ওকে কী লিখবো না। আমি এক জায়গায় পড়ছিলাম যে রোজিনা আপার সঙ্গে আপনার যে কাজটা হয়েছিল সেটা উনি আপনাকে আসলে পিক করেছে, যে আপনাকে খুঁজে বের করেছে। হ্যাঁ, শুধু লন্ডন থেকে সে আমাকে ফোন করে সে দেখেছে আমার কাজ বা আমার সব কিছু, সে আমাকে ফোন করেছে, করে বলেছে আমি দেশে আসবো। আপনার অনুভূতিটা কি ছিল যখন আপনি ফোন? ও মাই গড, তবে এটাও একটা সত্যি কথা, উনি ফোন করেছে তো বড় কথাই, এবং উনি করার পর কিন্তু মানে আমার এই সেক্টরটাতে কাজ করার দুয়ারটা আরো খুলে গিয়েছে। কারণ বাকি অনেক আর্টিস্ট, অনেক নায়িকা, আমি নাম বলে আমি কৃতজ্ঞতার সাথে বলতে পারবো, আমি অস্বীকার করার ছেলে না, অনেক নায়ক নায়িকা এগিয়ে এসেছে আমার সাথে কাজ করার জন্য। মানে তাদেরও আগ্রহ হয়েছে যে না, আমার একটা এরফের সাথে কাজ করতেই হবে, এনিহাও তার ওর ডিরেকশনে একটা ফটোশ্যুট অথবা একটা গানের মেকিং বা কিছু একটা তো ওর সাথে করতেই হবে। তার থ্রুতে আমার যে নূতন আপা, তার থ্রুতে এরকম আরও অনেকেই আছে, তারা সবাই নিজে থেকে আমার সাথে মানে যোগাযোগ করেছে যে আমি তোমার সাথে, আমাকে নিয়ে কিছু একটা করো বা আমি তোমার সাথে কাজ করতে। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। একটু রোজিনা আপার সাথে কাজের অভিজ্ঞতা, কারণ ডিজাইনার, কোরিওগ্রাফার বা একটা ডিরেক্টর, ফ্যাশন ডিরেক্টর বা ডিরেক্টর যেটাই বলো না কেন, তার জন্য তার কাছে তার প্রিয় স্বপ্নের শিল্পীরা যখন নিজে এসে ধরা দেয় বা বলে যে আমি তোমার সাথে কাজ করতে চাই, ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিংস। এটার ঊর্ধ্বে পৃথিবীর কিছুই হতে পারে না মনে করি। কাজের এক্সপেরিয়েন্সটা যখন কাজ করতে গেলেন, ও মাই গড, এত সিনিয়র একজন মানুষ, তাকে নিয়ে প্রথমেই আমার মনে হলো যে সবাই ফটোশ্যুট করে, সে রিসেন্টলি অনেক ফটোশ্যুট করছে, বাট তাকে আমি কখনোই ব্রাইডাল করাবো না। কারণ তার এইজ বা তার ব্যক্তিত্ব বা তার সময়সীমা একটা বউ সাজের ফটোশ্যুট করতে পারে, সে তার পছন্দ, কিন্তু আমার সাথে যায় না, আমি করব না। তাকে আমি কি করতে পারি, তার সাথে তাকে আমি কীরকম দেখি বা তাকে আমি সুযোগ পেলে কি সাজাতে চাই সেটা আগে চিন্তা করেছি। চিন্তা করেই দেখি যে তাকে আমি ওই সিনেমার গানেই দেখি। তখন আমি তার সাথে আলাপ করলাম, তার জনপ্রিয় সেই গান এই মন তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, সেই গানটা থেকে আমার কাছে মনে হলো সে তো সাদা কালো যুগের, মনে হলো কালার করে আমি আবার রিমেক করি, পুনর্নির্মাণ করি। তো তার সাথে আলাপ করলাম, কস্টিউম করলাম, জুয়েলারি করলাম, শুটিং সেট রেডি করলাম, ফটোগ্রাফার, ডিওপি অ্যান্ড মেকআপ আর্টিস্ট, ইচ অ্যান্ড এভরিথিং, অনেক অ্যারেঞ্জমেন্ট করে একটা বাসায় সারা দিন ব্যাপী সেটা ফটোশ্যুটও হলো, পাশাপাশি পুরো ওই গানটার চিত্রায়নটা করলাম। তো করার পর যখন রিলিজ পেল সবাই খুব প্রশংসা করলো। সেই কাজটা করার এক্সপিরিয়েন্স তার সম্পর্কে বলতে গেলে বলতে হয় অসম্ভব গুণী শিল্পী, অসম্ভব ধৈর্যশীল, এত সহযোগিতা পরায়ণ, এত কোনোদিন মনে হয় না যে তার জেনারেশন আমার জেনারেশন অনেক দূরে, এত ফ্রেন্ডলি, এত আপন করতে কাছে টানতে জানে। আর সবচেয়ে বড় কথা, তার যে ওয়ার্ক ডেডিকেশন, প্যাশন, তার যে এনার্জি, ওয়ার্ক ক্যাপাবিলিটি, এনার্জি, এখনকার নায়িকারা ধারে কাছেও যেতে পারবে না। এজন্যই তো তিনি রোজিনা। আসলে এত শক্তি তার, এত কাজ করার মানে অদম্য আগ্রহ,
সেটা মানুষের জন্য একটা এক্সাম্পল, সত্যি কথা। আমি আসলে দুইটা বিষয় নিয়ে শেষ করব। প্রথমত জানতে চাই, এখন তো আসলে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার দেখা যায় যে মন্তব্য করতে আসলে কেউ পিছু পা হয় না বা কেউ দ্বিধাবোধ করে না যে আমি এই মন্তব্যটা করব এই ছবির নিচে, আসলে এটার ফলাফল কি হতে পারে বা আসলে করা উচিত কি না। এই তোমার যে এই ইন্টারভিউটা হচ্ছে না, এই ইন্টারভিউ পিছনে আমার পক্ষে বিপক্ষে অনেক মানুষ অনেক কিছু লিখে যাবে। হ্যাঁ, এটা তো আপনার প্রোফাইলেও যখন আপনি কোনো কিছু পোস্ট করেন নিচেও তো আসে। আসলে এই বিষয়গুলো আসলে কিভাবে ডিল করেন, যে বা কোন বিষয়গুলো মন্তব্যগুলো খুব খারাপ লাগে? খারাপ লাগে তো আসলে কাউকে যখন কেউ না বুঝে একটা কথা বলে। মানে আমি দেশের রাজনীতি বুঝি না, কিন্তু আমি যখন সরকার বিরোধী দল নিয়ে কথা বলবো, একটা মন্তব্য করব, সেটা আমার সাজে না। আমি খেলাধুলা বুঝি না, কিন্তু আমি খেলোয়াড়দের নিয়ে যা ইচ্ছা তাই বলতেছি। একদল আরেক দলকে বলতেছি, ব্রাজিল আর্জেন্টিনাকে বলছে, আর্জেন্টিনা ব্রাজিলকে বলছে। তারপর যেমন ধরো আমি এই যে নাটক, নায়ক নায়িকা, সিনেমা কিছুই জানি না, আমি দূর থেকে একটা বুবলি এটা, অপবিশ্বাস এটা বলে একটা মন্তব্য করে ফেললাম। সাকিব খানের কাছে গেলেই বেবি হয়ে যাবে, এই যে মানুষজন নানা রকম বলতে থাকে। যার যার প্রেক্ষাপটগুলো তারা বুঝতে পারে না, তাদের হাতে মোবাইল আছে, ইন্টারনেট সহজ হয়ে গেছে, তারা একটা লিখে ফেলে। আমার কথা হলো আমরা না চাইলেই একটু ভালো হতে পারি। ভালো মানুষ হয়ে বেঁচে থাকা অনেক বড় একটা বিষয়। আমি গতকালকেও একটা ভিডিও, ছোট একটা ভিডিও আমি আমার টিকটক প্রোফাইলে ছেড়েছিলাম। কখনো কাউকে আঘাত করে কথা বলাটা ঠিক না। কাউকে ছোট করে কথা বলা, আঘাত করে কথা বলা, না জেনে না বুঝে তাকে একটা বলে ফেলা বা একটা তাকে লিখে ফেলা, এটা একটা বাজে রোগ, বাজে একটা স্বভাব, বাজে মেন্টালিটি। আর সবচেয়ে বড় প্রভাব পড়ে হচ্ছে তার পরিবারের উপর। কারণ আমি যখন একটা বাজে কথা লিখবো বা বলবো, তার মানে আমার পরিবার আমাকে শেখায়নি কোথায় কখন কি বলতে হবে, কি লিখতে হবে। পারিবারিক শিক্ষাটা, হ্যাঁ, সেটা ইম্পর্ট্যান্ট। আর এতে করে ব্যক্তিত্বটাও নষ্ট হয়। আর মানুষ আসলে বুঝে ফেলে যে তোমার ভাষা বা লেখার ভাষা বা বলার ভঙ্গিটা এরকম, তার মানে আসলে তোমার সাথে কি বলবো। আর তো সবাই যদি একটু সুশিক্ষায় শিক্ষিত হয়, আর নেট বা ইন্টারনেট বা তাদের প্রিয় তারকাকে বা অপ্রিয় তারকাকে, আমার কাছে কথা হচ্ছে হলো যাকে পছন্দ করছে না বা যার প্রতি তাদের একটা, সবারই প্রিয় তারকা আছে, তো যার কাছে যে প্রিয় না, আমার তাকে আনফলো করা বা তাকে না দেখাটাই ভালো। আমার মনে হয় কি এরল ভাই, এই যে ধরেন আমরা কোনো ধরনের মন্তব্য, কটু মন্তব্য করে যাই করি না কেন, একটু তো সময় ব্যয় করি, একটু মেধা ব্যয় করি, যাই করি না কেন, কিন্তু সেটা যদি গঠনমূলক হয়, আসলে আমি অ্যাডলফ খানের কি পছন্দ করছি না, সেটা যদি আমি গঠনমূলক একটা মন্তব্য করি, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ। সেটা আমরা করছি না। ওটা কিন্তু আমি শিখবো যে না, আমার এরকম করে চলাটা বা এই কথাটা তারা পছন্দ করে, তাহলে আমাকে এরপরে কথা বলতে গেলে আরো সংযত হয়ে, আরো বিনয়ের সাথে, আরো সুন্দর করে বলতে হবে। তো সেটারও একটা ব্যবস্থা বা ওয়ে আছে বা সিস্টেম আছে। কিন্তু আমরা চট করেই দেখা যাচ্ছে যে এটা বলে ফেলছি, সেটা বলে ফেলছি, কোনো কিছুই বাদ রাখি না, কোনো কিছু নিয়ে বলতে বাদ রাখি না, একদমই না। বয়স, ধর্ম, সাজ, পোশাক, লিঙ্গ, গোত্র, কোনো কিছু নিয়ে আমরা বলতে বাদ রাখি না। এই জায়গাটাতে আমাদের একটু সমস্যা আছে। আমরা যদি একটু একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি, আমরা প্রত্যেকে কদর করি, শিল্পী হিসাবে না, মানুষ হিসাবে যদি একজন আরেকজনকে কদর করি, প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, রেসপেক্ট দিই, সেলফ রেসপেক্টটা রাখি। কারণ আমি তোমার লিখতে গেলেও আমি অবশ্যই আগে আমার সেলফ রেসপেক্টটা চিন্তা করবো যে আমি ওকে কী লিখবো কি লিখবো না। ওটা লিখতে গেলে আমার সম্মান কতটুকু হানি হবে, আমি একটা বাজে কথা কেন লিখবো। আর তোমার সাথে যদি তাকে পছন্দ থাকতেই পারে, তুমি পার্সোনালিও বলতে পারো, ডেফিনেটলি যদি সুযোগ থাকে পার্সোনালি বলতে পারো। আলু ভাই, শেষ করব, শেষ প্রশ্নটা একবারে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে, সেটা হচ্ছে প্রেম ও বিয়ে। তো একটু আমি আরেকটা স্পেশাল প্রশ্ন করতে চাই যে জীবনে প্রেমে পড়েছেন কতবার বা প্রেম করেছেন কতবার? প্রেমে পড়েছি, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছি হলো প্রেমে তো আসলে মানুষ বিভিন্ন সময় পড়ে। প্রেমে তো অনেক পড়ে মানুষ, আমিও পড়েছি। প্রেমে পড়ার আসলে কষ্ট দিয়েছে। প্রেম তো শুধু আসলে আমি মনে করি যে একটা বিশেষ ব্যক্তিতে সীমাবদ্ধ থাকে না। প্রেম তোমার কাজের সাথে, প্রেম তোমার পরিবারের সাথে, প্রেম তোমার মানুষের মানুষের সম্পর্কে জানতে যাচ্ছি। বলতে গেলে আমার জীবনে এরকম প্রেম, দুঃখ, বিচ্ছেদ খুবই কম। আমার গত 2 বছর আগে আমার এক ভক্ত
আমার জীবনে আসে। আমার অনেক ভক্ত, অনেক লক্ষ লক্ষ ভক্ত, এটা আমি অনেক আশীর্বাদ আমার জন্য। সেখান থেকে একজন ভক্ত যে আমাকে অনেক অনেক ভালোবাসে, ভালোবাসা দিতে 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 সে এখন আমার গৃহিণী। আচ্ছা, মানে এখন সে আমাকে জয় করে নিয়েছে তার ভালোবাসা দিয়ে। তার সাথে আমার বাগদান হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে। আচ্ছা, সবার কাছে দোয়া চাই আমাদের জন্য। আমরা নিয়ার ফিউচারে ধুমধাম করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করব, তারপর সবাইকে নিয়ে প্রোগ্রাম করে টোরে আমরা নতুন করে সংসার শুরু করব। তখন সেটার জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী। ভালোবাসার মানুষ বলতে আমি তার কথাই বলবো। আমি নিজেও খুবই আনন্দিত এবং একই সাথে সম্মানিত বোধ করছি। এত সুন্দর একটা আয়োজন, যেখানে অনেকবার বলে আসার পরেও নতুন করে নিজের বায়োগ্রাফি বা নিজের কিছু কথা না বলা কথা বলা যায়, যেখানে স্বাধীনতা বিঘ্ন হয় না, আমি আমার মতো করে বলতে পেরেছি। আর বড় কথা হচ্ছে হলো এই প্রোগ্রামটা ডেফিনেটলি একটা সুন্দর, একটা সুস্থ একটা উদ্যোগ। আর তোমাদের খুব সাধুবাদ জানাচ্ছি, খুব শুভকামনা জানাচ্ছি। যে কোনো সাপোর্টে আমি আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি আমাকে ফোন করেছেন বা যার রেফারেন্সে আজকের অতিথি আমি, তারেক ভাই, তানভীর তারেক ভাই, উনার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। উনাকে আমি অসম্ভব পছন্দ করি। উনার লেখার আমি প্রচণ্ড ভক্ত, উনার গানের ভক্ত। উনার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর হলো তোমাদের সবার প্রতি এই পুরো প্রোডাকশন, এই প্রোগ্রাম, এই সমস্ত কিছু আমার অনেক ভালো লাগলো। আশা করি আবারও আসবো।